আসসালামু আলাইকুম। এডিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক দলের জায়গা হবে না। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আহ্বায়ক নাহিদ ইসলাম। সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার প্রত্যয়, আংশিক কমিটি ঘোষণা। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ছাত্র জনতার ঢল। তরুণদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত, নতুন নেতৃত্বের আশাবাদ। জনগণের সরকার গঠিত না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়। তারেক রহমান। পতিত স্বৈরাচার এখনো মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। পর্দা নামলো মাসব্যাপী অমর ২১শে বইমেলার। শেষ দিনে ছিল পাঠক দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এবং সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। কাল থেকে দেশটিতে রোজা শুরু। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, আর এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী কোনো রাজনীতির জায়গা হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় দেশের মানুষের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্র বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে লাখো জনতার জমায়েতে নতুন এ দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ১৫১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। দলের সদস্য সচিব আক্তার হোসেন এবং মুখ্য সংগঠক হয়েছেন হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম। ব্যক্তি বা দলীয় স্বার্থে নয়, গণতান্ত্রিক সমতা ভিত্তিক ও গণমানুষের কথা বলার দল হবে জাতীয় নাগরিক পার্টি, এমন প্রত্যাশা নতুন নেতৃত্বের। রিপোর্ট করছেন আদিন সজীব। ক্যামেরায় ছিলেন এসানুল গনি স্বজন। যে দেশের মানুষ রাজনীতি বিমুখ হয়ে পড়েছিল, সেই বাংলার মাটিতেই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে ঘিরে মানুষের অভূতপূর্ব সাড়া বিস্ময় জাগায়। দেশ বদলানোর আকাঙ্ক্ষা নিয়ে জাতীয় সংসদ ভবনের মানিক মিয়া অ্যাভিনিউয়ে উপস্থিত লাখো তরুণ। ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থান বাংলাদেশকে নতুন করে গড়ার আকাঙ্ক্ষা বাড়িয়েছে জনমনে। তাদের প্রতিবাদী কণ্ঠস্বর আওয়ামী লীগের দীর্ঘ দুঃশাসনের বিরুদ্ধে বাঙালির বিস্ফোরণ হয়। হাজারো জীবনের বিনিময়ে ফেসিবাদের পতন, যার সুফল পাচ্ছে বাংলাদেশ। দেশের রাজনীতিতে বড় এই পট পরিবর্তনের কারিগররাই এবার সামনে এলেন ভিন্ন পরিচয়ে। জনগণের ভাষাকে বাস্তবে রূপ দিতে সক্রিয় হলেন বাংলাদেশের রাজনীতিতে। ২৮ ফেব্রুয়ারি বিকেলে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের মাধ্যমে। ইতিহাসের পাতায় কখনো হয়তো দেখা হয়নি বোনের কাঁধে ভাইয়ের লাশ। আমি শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ছাত্র জনতার নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, তার নাম জাতীয় নাগরিক পার্টি। আহ্বায়কের নাম হচ্ছে নাহিদ ইসলাম। এ সময় জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটি ঘোষণা করেন সদস্য সচিব আক্তার হোসেন। বাংলাদেশের মানুষ আজ এক নতুনের সুযোগ পেয়েছে। মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। উত্তরাঞ্চলের দায়িত্ব পালন করছেন সার্জিস আলম। অভ্যুত্থানের আগে যাদেরকে আত্মীয় স্বজন আর কিছু বন্ধু বান্ধব ছাড়া তেমন কেউ চিনতেন না, জুলাই বিপ্লবের পর সেই নাহিদ ইসলামরাই হন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। দেশের মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের পথ ছেড়ে এলেন জনতার কাতারেও। হাল ধরলেন জাতীয় নাগরিক পার্টির। আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে লাখো বাঙালি লাল সবুজের পতাকা ছিনিয়ে আনলেও সেই চেতনা বাস্তবে রূপ নেয়নি বলে মনে করেন গণ অভ্যুত্থানের শীর্ষ নেতারা। তাই ২৪-এর জুলাই বিপ্লবের স্প্রিট এগিয়ে নিতেই এদেশে নতুন রাজনৈতিক শক্তির আগমন। আমাদের রাজনীতিতে দুর্নীতি ও স্বজনপ্রীতির কোনো স্থান হবে না। আমাদের সেকেন্ড রিপাবলিকের সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে মূলধারায় তুলে আনা হবে।
আমাদের রিপাবলিকের সাধারণ মানুষ, একমাত্র সাধারণ মানুষই হবে ক্ষমতার সর্বময় উৎস। দেশের মানুষের কাছে রাজনীতির এই মুখগুলো নয়া মনে হলেও জুলাই বিপ্লবের নেপথ্যের এই কারিগরদের নেতৃত্বকে সামনের সারিতেই রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। যেই পার্লামেন্টের সামনে থেকে ছাত্র জনতা ঐতিহাসিক 5 আগস্টে শেখ হাসিনা এবং তার দোসরদেরকে এই দেশ থেকে পালাতে বাধ্য করেছিল, আমরা একটি জিনিস দেখাতে সক্ষম হয়েছিলাম, নতুন বাংলাদেশের স্বপ্ন, নতুন বাংলাদেশের আশা, নতুন বাংলাদেশের জাগরণ। 56,000 বর্গমাইলের বাংলাদেশে নতুন আশার সম্ভাবনা জাগানো এই দলের দর্শন হবে মধ্যম পন্থার, সব মতকে এক জায়গায় এনে এগিয়ে নেবে দেশকে। তারা পেরেছে, তারা পারবে, এটাই বিশ্বাস জনমনে। কিন্তু শেষ পর্যন্ত সবগুলো পক্ষকে যেভাবে করে ফেসিবাদ পতনে এক করে রেখেছিল, সেটা আগামী দিনে রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন মতকে কতটা এক করে রাখতে পারবে, কতটা এক করে বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করতে পারবে, সেদিকেই তাকিয়ে রয়েছেন গোটা দেশের মানুষ। আব্দিন সচেত, এটিএন বাংলা, মানিক মিয়া এভিনিউ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের দিনে জনস্রোতে পরিণত হয় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে সংসদ ভবন এলাকা। দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার সমর্থক এক বিন্দুতে মিলিত হয়। এ সময় নতুন দলের নেতারা জানান, তরুণদের নেতৃত্বই গড়বে আগামীর বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো বৈষম্য ও দুর্নীতি। রিপোর্ট করছেন মাঝারুল হক মুহাজির। নারীদের অবদান। 28 ফেব্রুয়ারি 2025 দেশের রাজনীতিতে যুক্ত হলো নতুন এক অধ্যায়, নতুন এক নাম, জাতীয় নাগরিক পার্টি। দিনভর রাজধানীর সংসদ ভবন এলাকা মানিক মিয়া এভিনিউ এর সামনে ছাত্র জনতার ঢল নামে। কেউ বরিশাল, কেউ ময়মনসিংহ, কেউ বা পঞ্চগড়। সবার কণ্ঠেই নতুন দলের কাছে সীমাহীন প্রত্যাশা। বাংলাদেশে বিগত দিনের রাজনীতিতে যা দেখে নাই সেইটা এখন এই দল দেখাবে, নতুন দল দেখাবে। বাংলাদেশের রাজনীতি এই নতুন দল পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। আমরা ময়মনসিংহ এই নতুন দলের সাথে একত্রতা পোষণ করে মানিক মিয়া এভিনিউ এসেছি। কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। নতুন বাংলাদেশ নতুন ভাবে, আজকে থেকে নতুন বাংলাদেশ নতুন ভাবে পরিচালিত হবে। এই বাংলাদেশ হবে সাম্য, এই বাংলাদেশ হবে সবার, এই বাংলাদেশ হবে সবার জন্য। এখানে কোনো পাহাড়ি বাঙালি কোনো কিছু বেরোবে থাকবে না। আমরা চাই যে শেখ হাসিনার পর্যাপ্ত যে বিচারটা হওয়া উচিত, তার অবশ্যই ফাঁসি হওয়া উচিত। জাতীয় নাগরিক পার্টির অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহকে দেখা গেল সেই চিরচেনা জার্সিতে। বললেন, আগামীতে তরুণদের নেতৃত্বই দেশকে চাঁদাবাজ মুক্ত করবে। আমাদের যখন একটা ছেলে রাস্তায় রক্ত দেওয়া শিখে গিয়েছে, আমাদেরকে কেউ রক্ত দেওয়া থেকে দমায় রাখতে পারবে না। সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের প্রবীণ রাজনীতিবিদ যারা রয়েছে, তাদের অভিজ্ঞতা এবং তরুণদের তেজদীপ্ত এবং অকুত ভয় যে নেচার রয়েছে, সেটার মিথস্ক্রিয়ায় আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। বাংলাদেশে আজ নতুন এক সূর্যোদয় হবে, এমন কথা জানিয়ে দলের শীর্ষ নেতারা বলেন, আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। এটাই দেশবাসীর প্রতি আমাদের প্রতিশ্রুতি। আমাদের নতুন রাজনৈতিক দল এজন্য প্রয়োজন, কারণ বাংলাদেশের মাটি ও মানুষের কথা বলার কোন রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে নাই। আমরা আমাদের নতুন দলের পক্ষ থেকে কথা দিচ্ছি, আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশে তরুণরা নেতৃত্ব দিয়ে চাঁদাবাজ দখলদার মুক্ত বাংলাদেশ কায়েম করবে করবে করবে। আমরা রাজনীতি করতে আসিনি ক্ষমতা দখলের জন্য, আমরা রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেবার জন্য। যেটা দেশের জন্য, দেশের মানুষের জন্য মঙ্গলকর, আমরা সবাই যেন সেটাতে ঐক্যবদ্ধ হতে পারি। আমরা বিশ্বাস করি আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এই মিউচুয়াল রেসপেক্টটা থাকে, আগামীর বাংলাদেশ হবে অপ্রতিরোধ্য বাংলাদেশ। এই অনুষ্ঠানে অংশ নিতে দেশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা উপস্থিত হন। দুপুর থেকে ছোট ছোট মিছিলে বিভিন্ন জেলা, উপজেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন সংসদ ভবনের সামনে সড়কে। বেলা গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে মিছিলের স্রোত। এক পর্যায়ে তা রূপ নেয় জনসমুদ্রে। 24 জুলাই থেকে 25 ফেব্রুয়ারি এভাবেই সবাই একত্রিত হয়েছিল একটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে।
সেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিয়েছিলেন তাদের নেতৃত্বে আজ নতুন একটি দলের আত্মপ্রকাশ। সকলের প্রত্যাশা অতীতের সব ভুল শুধরে তরুণ প্রজন্ম এই নতুন দলকে রাজনৈতিক আদর্শ হিসেবেই মেনে নেবে, যে রাজনৈতিক দলে থাকবে না কোনো বৈষম্য, যে রাজনৈতিক দলে থাকবে না কোনো লেজর ভিত্তি। মাসহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা। ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে স্বাগত জানিয়েছেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। নতুন দল দেশ গঠনে ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা। বুক ভরে তাদের কথা বলতে পারবে, তারা তাদের আলাপ আলোচনা করতে পারবে, বক্তব্য রাখতে পারবে, সভা সমাবেশ করতে পারবে, রাজনৈতিক দল এবং সংগঠন করতে পারবে। এটা হচ্ছে গণতন্ত্রের একবারে অপরিহার্য শর্ত। তো আমি আবারও জাতীয় নাগরিক পার্টিকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থানের পর গণ আকাঙ্ক্ষা ধারণ করে যে নতুন বাংলাদেশ নির্মাণের যে অভিযাত্রায় এ জাতি যাত্রা শুরু করেছে, আমরা মনে করি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ সৌন্দর্য বজায় রাখার জন্য এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। আরো অনেক দল জন্ম নেবে যখন আমরা একটা ঐতিহাসিক চ্যালেঞ্জ মোকাবেলা করছি। পতিত স্বৈরাচার নানাভাবে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকি মুক্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রামে জন্মাষ্টমীর অনুষ্ঠানে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তিনি আরো বলেন, রাজনৈতিক স্বার্থে কাউকে ধর্মীয় পরিচয় ব্যবহার করতে দেওয়া যাবে না। সম অধিকারের নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে আগামী জাতীয় নির্বাচনে সবার সমর্থন চান তারেক রহমান। চট্টগ্রাম প্রতিনিধি আবুল হাসনাতকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল হাসান। চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে নানাভাবে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে। বিতাড়িত পলাতক স্বৈরাচারের সময় গত ১.৫ দশকে দেশের সংখ্যালঘু সম্প্রদায় কিংবা তাদের ধর্মীয় স্থাপনা অথবা বসত বাড়িতে হামলার ঘটনাগুলো নেপথ্যে যে দেখি, আমরা ঘটনাগুলো যাচাই বাছাই করে দেখি, তাহলে আমরা দেখব এই ঘটনাগুলো নেপথ্যে ছিল অবৈধ লোভ লাভের জন্য দুর্বলের উপরে সবলের হামলা কিংবা অসৎ রাজনৈতিক উদ্দেশ্য। গণ আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই বলে অভিযোগ করেন তারেক রহমান। গণতন্ত্র কিন্তু এখনো সংখ্যামুক্ত নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র কিন্তু ক্রমাগত অব্যাহত রয়েছে। পলাতক স্বৈরাচারের যে দোসর, এরা নানা কৌশলে পুনরায় কিন্তু মাথা চাড়া দিয়ে ওঠার অপচেষ্টায় প্রতিনিয়ত লিপ্ত। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনগণের প্রতি দায়বদ্ধ সংসদ সরকার যতক্ষণ না গঠিত হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গণতন্ত্র ঝুঁকি মুক্ত নয়। বিএনপি ক্ষমতায় গেলে ধর্ম বর্ণ নির্বিশেষে নিরাপদ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে অঙ্গীকার করে তারেক রহমান সবার সমর্থন কামনা করেন। একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বিরাট বড় সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ গণতান্ত্রিক দেশ গড়ার জন্য বিএনপি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চায়। চট্টগ্রামের জেএম সেন প্রাঙ্গণে অনুষ্ঠানে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মইনুল হাসান, ATN বাংলা। আগে সংস্কার ও অপরাধীদের বিচার, তারপর জাতীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী। সকালে রাজবাড়ীতে জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, নিরপেক্ষভাবে স্থানীয় নির্বাচন হলে চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলবাজরা জয়ী হতে পারবে না, তাই আগে জাতীয় নির্বাচনের দাবি উঠেছে। তিনি নির্বাচন কমিশনের সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, প্রথমে নির্বাচন কমিশনের যৌক্তিক সংস্কার, অপরাধীদের বিচার করে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। সবার শেষে জাতীয় নির্বাচন আয়োজনের পরামর্শ দেন জামায়াত সেক্রেটারি। স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে আগে, কারণ সিটি কর্পোরেশনে কোনো প্রতিনিধি নাই, পৌরসভায় নাই, উপজেলায় নাই,
গ্রামীণ অবকাঠামো, স্থানীয় অবকাঠামো উন্নয়ন অগ্রগতি ব্যাহত হয়ে আছে, জনদুর্ভোগ বাড়ছে। নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য যতটুকু যৌক্তিক সময়, আপনি সেই সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। তরুণ প্রজন্ম সৃজনশীল প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কক্সবাজারে প্রথমবারের মতো মেরিন ড্রাইভ রেস 2025 উদ্বোধন করে তিনি কথা বলেন। সকালে সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশন ও কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সাইক্লিং প্রতিযোগিতায় 6টি ক্যাটাগরিতে 26 জন নারী ও 374 জন পুরুষ সহ সর্বমোট 400 জন দেশি বিদেশি সাইক্লিস্ট অংশ নেন। প্রতিযোগিতা শেষে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় প্রফেশনাল 110 কিলোমিটার গ্রুপে নারী ও পুরুষদের মধ্যে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন যথাক্রমে কর্পোরাল শিল্পী খাতুন ও মিজানুর রহমান। অ্যামেচার 55 কিলোমিটার গ্রুপে নারী ও পুরুষদের মধ্যে বিজয়ী হয়েছেন যথাক্রমে লরা তুররিনি ও সৈয়দ মুবিন। বাংলাদেশে চাই আমাদের ইয়াং জেনারেশন প্রতিনিয়ত এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে যেন জড়িত থাকে। এটা দেশ এবং জাতি গঠনে, সুস্থ একটা জাতি গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা বিভিন্ন জেলা শহরগুলোতেও এই ধরনের প্রতিযোগিতার আমরা আয়োজন করব। রোজার আগে শুক্রবার ছুটির দিনে উপচে পড়া ভিড় রাজধানীর কাউরান বাজারে। ক্রেতাদের অভিযোগ, রোজাকে সামনে রেখে আরেক দফা বেড়েছে নিত্যপণ্যের দাম বেশি ইফতার উপকরণ সহ মাছ, মাংস ও সবজির 10 থেকে 20 টাকা বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। কেজি প্রতি 20 টাকা বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগি। মাছের বাজারও কিছুটা চড়া। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর কাউরান বাজার। সামনে রমজান, তাই বাজার করতে শুক্রবার ছুটির দিনে ক্রেতা সমাগম কিছুটা বেশি। বিশেষ করে রোজায় ক্রেতাদের চাহিদা থাকায় বেগুনের দাম 80 টাকা, 60 টাকার নিচে মিলছে না কোনো ধরনের শসা। এক হালি লেবু কিনতে হলেও গুনতে হবে 80 টাকা। সবকিছুর দাম আকাশচুম্বী। সরকার মনে হয় দেশে কোনো সরকার নাই, কোনো নিয়ম শৃঙ্খলা নাই, কিচ্ছু নাই, শুধু চলতেছে। লেবু ডজন বলতেছে 150 টাকা আছে, 200 টাকা আছে। ক্রেতাদের আগ্রহ বেশি ইফতার উপকরণের প্রতি। যেখানে চিড়ামুড়ির দাম না বাড়লেও বেড়েছে খেজুর ও ছোলার দাম। গতবার ছিল 900, 950, এর মাঝখান থেকে ছিল 1300 ছিল, এখন বর্তমানে 1100 আছে। খেজুরের দাম অতিরিক্ত, মানে আমাদের মধ্যবিত্তর বাইরে খেজুরের দাম। 4-5টা দোকানে গেছি, তেল নাই, তেল বিক্রি হয়ে গেছে, এগুলা কাস্টমারের জন্য রাখছি। তেল আছে নাই না, দরকার 100 টন, দিছে 5 টন। প্রশাসন হাল ছাড়িয়ে বইয়ে থাকে, ওদের কোনো দায়িত্ব বলতে কোনো জিনিস নেই, এরকম কোনো জিনিস না। ওরা যদি ঠিকমতো দায়িত্ব পালন করে তাহলে আমার মনে হয় না যে এরকম সিন্ডিকেট থাকতে পারে। একই অবস্থা মুরগির দোকানে। দিনের ব্যবধানে কেজি প্রতি 20 থেকে 25 টাকা বেড়েছে সব ধরনের মুরগির দাম। পাকিস্তানিগুলো আমি 280 টাকা করে কিনি, এখন 310 টাকা করে যাচ্ছে নাকি। পিছিয়ে নেই মাছের বাজার। 1 কেজি ওজনের শোল মাছ 800 টাকা ও 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে রুই ও কাতল মাছ। মাছের গেছিল বাইমেলো 1200 টাকা, চিংড়ি যেটা নরমাল এটা 1000 টাকা, আর পাবদা হলো 450। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। অতিরিক্ত আমদানির পরও ডিলার পয়েন্টে পর্যাপ্ত তেল না পাওয়ায় অভিযোগ করছেন খুচরা বিক্রেতারা। কারসাজি করে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি হয়েছে বলে মনে করেন তারা। শুল্ক কর ছাড়ের কোনো সুফলই পাচ্ছেন না ভোক্তারা। সংকট স্বীকার করে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ উল্লেখ করে বিশ্লেষকরা পণ্যের সরবরাহ ব্যবস্থায় প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিয়েছেন। শারফুল আলমের রিপোর্ট। তেল নিয়ে তেলসমতি থামছেই না। রোজার আগেই অস্থির ভোজ্য তেলের বাজার। আমদানিকারক থেকে ভোক্তা, সরবরাহ ব্যবস্থার প্রতিটি স্তরেই সিন্ডিকেট রয়েছে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা, যার খেসারত গুনতে হচ্ছে ক্রেতাদের। এটা আর্টিফিশিয়াল ক্রাইসিস। যারা একবারে মূলে আছে যারা, তারাই এটা করতেছে। যে 2-3টা কোম্পানি আছে তারা ওরকম ভাবে মাল সরবরাহ করতেছে না। একটা নতুন সরকার এলো, নতুন প্রত্যাশা নিয়ে স্বাধীন হলাম আমরা। কই স্বাধীন? আমাদের তেল গুম হয়ে রয়েছে। গত রমজানের চেয়ে এবার এই পণ্যটি 34% বেশি আমদানি করা হলেও এর সুফল পাচ্ছেন না ভোক্তারা। পর্যাপ্ত পরিমাণে ভোজ্য তেল আমদানি হলেও আমরা দেখতে পাচ্ছি কিছু ব্যবসায়ীর মাঝে বাজারে তেল সরবরাহের কৃত্রিম সংকট সৃষ্টির প্রবণতা রয়েছে। এই বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে এবং
তা অব্যাহত থাকবে। শুল্ক কমালে বাজারের উপর যে প্রতিক্রিয়া পড়ে না, তার একটা বড় কারণই হলো যে বাজারে অন্যান্য যারা সরবরাহকারী বা আমদানিকারক যারা, তাদের বাজারের উপর একটা বড় রকমের নিয়ন্ত্রণ থাকে। ভোক্তাদের অভিযোগ, ব্যবসায়ীরা পরস্পর যোগসাজশে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা তুলে নিচ্ছেন। রমজান মাসে বাজারগুলোতে কঠোর নজরদারি চান ভোক্তারা। ব্যবসায়ীদের আশ্বাসের পরেও বাজারগুলোতে ভোজ্য তেল পাওয়া যাচ্ছে না। ভোক্তারা বলছেন, যাও 2-3 লিটার সয়াবিন তেল পাওয়া যাচ্ছে, তা অতিরিক্ত দাম দিয়ে সংগ্রহ করতে হচ্ছে তাদের। রমজান মাসের মধ্যে এ দাম আদৌ কমবে কিনা তা নিয়ে সন্দিহান বিক্রেতা ও ভোক্তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। পর্দা নামলো মাসব্যাপী অমর 21শে বইমেলার। শেষ দিনে ছিল পাঠক দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। গতবারের চেয়ে এবার কমেছে বই প্রকাশের সংখ্যা। কেউ বলছেন গত বছরের তুলনায় বিক্রি এবার প্রায় অর্ধেক। তবে নির্দিষ্ট সংখ্যক কিছু বই বেশি বিক্রি হয়েছে। ক্রেতারা বলছেন পাঠক প্রিয় বইয়ের সংখ্যা দিন দিন কমছে। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। গণঅভ্যুত্থানের পর এবার ভিন্ন আমেজে আয়োজিত হয় অমর 21শে বইমেলা। কিছুটা ঘাটতি, 2-1টি অপ্রীতিকর ঘটনা ঘটলেও সুন্দরভাবে শেষ হয়েছে প্রাণের এই আয়োজন। এবার বইমেলায় মোট বই প্রকাশ পেয়েছে 3299টি, যা গত বছর ছিল 3751টি। তবে পাঠকদের আকৃষ্ট করার মতো বই কম প্রকাশ পাওয়ায় বিক্রি কম এবার। কোনো একজন প্রকাশক বলতে পারবে না যে আপনার এই বইটা করে আমি লসে আছি। তো ভালো বই হলে, কন্টেন্ট ভালো হলে সেটা পাঠক কিন্তু পড়ে, কিনে, এবং আমি পাঠকের কাছ থেকে বেশ ভালো ফিডব্যাক পাই। তারা বলে যে আপনার ওই বইটা পড়ে কিন্তু আমার জীবন চেঞ্জ হয়ে যাচ্ছে। যেহেতু আমি বেশ কিছু মোটিভেশনাল বই নিজে লিখেছি, পড়েছি, অনুবাদ করেছি, তো বই যে মানুষকে আলোকিত করে, আমি এই ফিডব্যাকটা কিন্তু পাই। আমাদের সঙ্গে যেসব লেখকরা যুক্ত আছেন তারা বইটি সংগ্রহ করার চেষ্টা করেছেন। আমার কাছে ভালোই লেগেছে। স্বাভাবিকভাবে লেখক হিসেবে আমি সবার বই প্রকাশ করি। এবার আমার নিজের বই অন্য এক জায়গা থেকে প্রকাশিত হয়েছে এবং বইটি অনেকে কিনছেন আগ্রহ নিয়ে। এটাই আমার জন্য একটি ভালো ইতিবাচক। বিক্রি বাটার দিক দিয়ে তো সেরকম একটা বিক্রি বাটা এবার কারোরই আমার জানা মতে নেই, কারণ এবার মানে ভিড় বেশি, কিন্তু প্রকৃত যারা পাঠক তারা নাই। এবারে সেল একটু কম হচ্ছে। বইমেলায় বেশিরভাগই লোকজন আসে ঘোরাঘুরি করতে, কেউ আসে বা বই দেখতে। আবার কিছু কিছু পাঠক আছেন যারা সেলিব্রিটি লেখক, যারা হচ্ছে সেলিব্রিটি পার্সন, তাদের সাথে ছবি তুলতে আসে অথবা তাদের বই নিয়ে তাদেরকে খুশি করার জন্য বই কিনে। শেষ দিনে ছিল পাঠক দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মাসব্যাপী যেসব বই প্রকাশ পেয়েছে তার তালিকা ধরে বই কিনেছেন অনেকেই। যে আপনার গল্পের বই কিনলাম আজকে, গল্প খুব ভালো লাগলো, এখানে আসলাম। আগে থেকে ডিসাইড করে আসছিলাম কোন কোন বইগুলো কিনবো, তো এজন্য বেশি ঘুরতে হয় নাই, জাস্ট এসে নিয়ে নিয়েছি এরকম। এদিকে শেষ দিন শুক্রবারে শিশু প্রহরেও ছিল হইচই, আনন্দ উল্লাস। বাবা মা ও বন্ধুদের সঙ্গে মেতে ওঠে শিশুরা। পার্পল, ব্লু, গ্রিন বই কিনতে এসেছি। তোমার কোনো পছন্দের বই আছে? হ্যাঁ, ওটার নাম ডেফোডিল, ইংলিশ স্টোরি বুক। আমি সাম্য শৈলীর, কাকন হাট ভ্রমণ, এইসব ডাক্তার খেলি, এরকম আরো অনেক বই। মেলার শেষ দিনে বই বিক্রি ভালো হলেও মোটা দাগে খুশি নন প্রকাশকরা। আগামীতে পাঠক চাহিদার আলোকে বই নিয়ে হাজির হবার কথা ভাবছেন তারা। এবারের মতো শেষ হলো প্রাণের 21শে বইমেলা। গণঅভ্যুত্থানের পর বইমেলায় বই প্রকাশের ধরন এসেছে কিছুটা পরিবর্তন। বইমেলায় এবারও প্রকাশকদের বই বিক্রিতে হতাশা আর পাঠকদের গুণগত বই না পাওয়ার ক্ষেত্রে রয়েছে অভিযোগ। তবে মাসব্যাপী অমর 21শে বইমেলা পাঠকদের জ্ঞানের পিপাসা মেটাবে, এমনটাই প্রত্যাশা সকলের। ইয়াসিন রানা, অমর 21শে বইমেলা, ঢাকা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শনিবার থেকে মধ্যপ্রাচ্যে শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। সৌদি আরবের চাঁদ দেখা কমিটি জানায়, আকাশে আজ শুক্রবার রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার ফলে 29 দিনে শেষ হলো শাবান মাস। এদিকে চাঁদ দেখার ঘোষণা আসার পরেই মধ্যপ্রাচ্যে আনন্দের ঝড় বয়ে যায়। শুক্রবার এশার নামাজের পর মক্কায় পবিত্র কাবাঘর এবং মদিনায় মসজিদে নববীতে সবচেয়ে বড় তারাবির নামাজের আয়োজন করা হয়েছে। উৎসব আর উদ্দীপনায় শেষ হলো পদার্থবিজ্ঞানে জাতীয় পর্যায়ের সর্বোচ্চ প্রতিযোগিতা বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড। সারা দেশ থেকে 10,000-এরও বেশি প্রতিযোগী এবার অংশ নেন। আয়োজকরা বলেন, এখান থেকে সেরা 5 জনকে পাঠানো হবে আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে।
রিপোর্ট করছেন এসএম আশরাফ। কথায় বলে পদার্থবিজ্ঞান হলো সব বিজ্ঞানের জনক। অনুষ্ঠানে আগত জ্ঞানীগুণী অতিথিরাও তাই জানালেন। এমন অনেক শিক্ষার্থী আছেন যাদের ধ্যান জ্ঞান এই বিষয়টি। তারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে নানা পরীক্ষা উতরে জায়গা করে নিলেন বাছাই পর্বে। এখান থেকেই অলিম্পিয়াড কমিটি দেশের বাইরে পাঠাবেন সেরাদের। ক্যাম্প থেকে 5 জনকে ফ্রান্সে পাঠাবো ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড অ্যাটেন্ড করতে, আর 8 জন যাবে সৌদি আরবে এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াড, আর 5 জন যাবে বুলগেরিয়া। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, দেশ কি দিয়েছে তা না ভেবে দেশকে আপনারা কি দিয়েছেন তা ভাবতে হবে। এবং তরুণরা, তোমরা শিশু এবং কিশোররা, তোমরা একটা জিনিস শুনে রাখো, দেশ তোমাদের জন্য অনেক কিছু দিয়েছে, তোমার দেশের জন্য কিছু করার পালা। You will have to have love for the country. Love for the country is the best love. তোমরা যেখানে যে অবস্থানে আছো সেখানে তোমাদের সাধ্যমতো তোমরা কাজ করো। বাংলাদেশে 2011 থেকে শুরু হয় এই প্রতিযোগিতা। এখনো পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে একাধিক রৌপ্য ও ব্রোঞ্জ পদক জিতেছে লাল সবুজ দলের প্রতিনিধিরা। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। এবারে থাকছে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের একমাত্র জাহাজ ভাঙা শিল্প দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বর্তমান নীতিমালা গ্রিন শিপইয়ার্ড আগের চেয়ে অনেক বেশি নিরাপদ ও পরিবেশ সম্মত দাবি করে তারা বলেন, এই শিল্পকে ঘিরে নেতিবাচক প্রচারণার কারণে আমদানিকৃত জাহাজের বিচিং এবং কাটিং অনুমতি পেতে বিলম্ব হচ্ছে মাসের পর মাস। এর ফলে ইয়ার্ডগুলো বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন এর সঙ্গে জড়িত লাখ লাখ শ্রমিক। রাজধানীতে প্রথমবারের মতো উদযাপিত হলো বগুড়াবাসীদের মিলন মেলা বগুড়া ফেস্ট। বনানী বি ব্লক মাঠে এই উৎসবের আয়োজন করে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি। দিনব্যাপী আয়োজনের মূল আকর্ষণ ছিল বগুড়ার ঐতিহ্য আলু ঘাঁটি আর দই। এছাড়াও জেলার কৃষ্টি, খাবার, সংস্কৃতিতে জমে ওঠে এই উৎসব। পরে দেশের সাংস্কৃতিক এবং গণমাধ্যমের বিভিন্ন অঙ্গনে অবদানের স্বীকৃতি স্বরূপ বগুড়ার 10 জন গুণী মানুষকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বৃহত্তর বগুড়ার গণমাধ্যম ও মিডিয়া ব্যক্তিত্ব, শিক্ষক, চিকিৎসক, রাজনীতিবিদ ও বিশিষ্টজনরা অংশ নেন। সবশেষে সঙ্গীত শিল্পী খুরশিদ আলম কনক চাপার সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। বণিক বার্তা ও বিআইডিএস এর যৌথ উদ্যোগে সপ্তমবারের মতো অনুষ্ঠিত হল গুণীজন সংবর্ধনা। এবারের আসরে প্রথমবারের মতো প্রদান করা মরণোত্তর সম্মানে ভূষিত হয়েছেন প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। আয়োজনটিতে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে পার্টেক্স খেলার খবর। বৃষ্টিতে পরিত্যক্ত হলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার ম্যাচ। তাতে 4 পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে অজিরা। অন্যদিকে 3 পয়েন্ট নিয়ে আফগানদের অবস্থান 3-এ আর রান রেটে এগিয়ে থেকে 2-এ দক্ষিণ আফ্রিকা। তাই শেষ ম্যাচে বড় ব্যবধানে না হারলে সেমিতে উঠবে প্রোটিয়ারা। তবে লাহোরে অস্ট্রেলিয়াকে 274 রানের টার্গেট দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেয় হাশমতুল্লাহ শাহিদির দল। সর্বোচ্চ 85 রান করেন সেদিকুল্লাহ অতুল। জবাবে 13তম ওভারে 1 উইকেটে 109 রান তোলার পর খেলা বন্ধ হয়ে যায়। তাতে কপাল পড়ে মোহাম্মদ নবীদের। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরো একবার। বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী কোনো রাজনীতির জায়গা হবে না, নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আহ্বায়ক নাহিদ ইসলাম। সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার প্রত্যয়ে আংশিক কমিটি ঘোষণা। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ছাত্র জনতার ঢল।
তরুণদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত, নতুন নেতৃত্বের আশাবাদ। জনগণের সরকার গঠিত না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকি মুক্ত নয়, তারেক রহমান। পতিত স্বৈরাচার এখনো মাথা চারা দেওয়ার চেষ্টা করছে। পর্দা নামলো মাসব্যাপী অমর ২১শে বইমেলার। শেষ দিনে ছিল পাঠক দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এবং সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। কাল থেকে দেশটিতে রোজা শুরু। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।